আসসালামু আলাইকুম। জামাতের যে কৌশলে বিএনপির ঘুম হারাম। জামাত তো খুব কৌশলী রাজনীতি করে। খুবই কৌশলী পলিটিক্স করে যেটা ধরা খুবই কঠিন। জামাত গভীর জলের মাছ। জামাতের রাজনীতি বুঝা খুবই কঠিন। এটা যারা খুব দক্ষ রাজনীতিবিদ, খুব অভিজ্ঞ রাজনীতিবিদ, শুধু তারা কিছুটা অনুমান করতে পারেন, নাইলে জামাতকে কেউ বুঝতে পারেন না। জামাতের রগধারা বুঝা খুবই কঠিন। একটা কথা আছে না যে কেউ যদি জলে চলে তাইলে আরেকজন চলে পাতায় পাতায়, শিরায় শিরায় চলে। জামায়াত হলো শিরায় শিরায় চলা। জামাত খুব চিকন ভাবে পথ তৈরি করে সেখান দিয়ে চলে যেখান দিয়ে মানুষ ভুলেও হাঁটবে না। কারণ এগুলো মানুষের চিন্তার বাইরে থাকবে যে এই পথ দিয়ে কেউ ঢুকতে পারে। জামাত ওইভাবে রাজনীতি করে। ওই পথ দিয়ে ঢুকে যায় মানুষ। যে পথ সবার চিন্তার বাহিরে থাকে। এজন্য জামাতের পলিসি ধরা খুবই কঠিন। ৫ই আগস্টের সবচেয়ে বড় অংশীদার হলো জামাত। জামাতের কৌশলের কাছে আওয়ামী লীগ হেরে গেছে, শেখ হাসিনা হেরে গেছে, ভারত হেরে গেছে। কারণ এই ৫ই আগস্টের অভ্যুত্থানের সাথে যারা জড়িত সরাসরি, তাদের সাথে আলোচনা করে দেখবেন এই অভ্যুত্থানের মূল নায়ক কারা, পিছন থেকে কারা কলকাঠি নেড়েছে এবং সকল ধরনের রাজপথে কৌশল নির্ধারণ করছে শেখ হাসিনাকে পতনের জন্য, অর্থ খরচ করছে এবং এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, এরা কারা? পরে তো সাধারণ জনগণ সবাই নেমে আসছে একটা পর্যায়ে এসে। কিন্তু ১ম দিকে আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিছে কারা? খুব কৌশলে। এই যে শেখ হাসিনা ৫ই আগস্টের পর পালিয়ে যাওয়ার পর যে বারবার বলত যে এই জামাত এবং এই ডক্টর ইউনূসের meticulous ডিজাইনে তাকে পতন করা হইছে। এটা সুকৌশলে একটা পরিকল্পনা ছিল, নিখুঁত পরিকল্পনার অংশ ছিল। এটা সত্যি কথা। শেখ হাসিনা যখন হেরে গেছে, দেশ থেকে পালিয়ে গেছে, ক্ষমতা ছেড়ে চলে গেছে, তখন শেখ হাসিনা বুঝতে পারছে কোথায় সমস্যা ছিল। কিন্তু থাকা অবস্থায় বুঝতে পারেনি। ঠিক শেষের দিকে বুঝতে পারছে, কিন্তু তখন শেখ হাসিনার আর করার কিছু ছিল না। সবকিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। তখন সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে জামাত। জামাত হচ্ছে সেই কৌশলে। ৫ই আগস্টের পরও বিএনপির সাথে জামাত সেই কৌশলে অগ্রসর হয়েছে রাজনীতিতে এবং সফলও জামাত। এখন পর্যন্ত জামাত রাজনীতিতে সফল। কারণ জামাতের কোনো বিতর্ক নেই। গত ১৮ মাসে জামাতের রাজনীতিতে কোনো রাজনীতিবিদকে নিয়ে কোনো ধরনের বিতর্কিত কোনো কর্মকাণ্ডে জড়ায়নি জামাত এবং কোনো ধরনের অপকর্মের সাথে জামাতের নেতাকর্মীরা জড়ায়নি এখন পর্যন্ত। কালকে কি হয় সেটা বলা যাবে না। জামাত কৌশলী অবস্থায় আছে যেন আগামী নির্বাচনে বিজয়ী হতে পারে, জনগণের সমর্থন আদায় করতে পারে। কারণ এমন কোনো কাজ করেনি তারা যে জনগণের সমর্থন বিগড়ে যেতে পারে, জনসমর্থন নাও পেতে পারে। জনসমর্থন পাওয়ার মানুষের সমর্থন পাওয়ার মতো বা আগামী নির্বাচনে মানুষের ভোট পাওয়ার মতো জনসম্পৃক্ততামূলক কাজ করছে গত ১৮ মাসে। জামাত যদি আগামী নির্বাচনে প্রচারণা নাও চালায়, তাহলে জামাতের কোনো সমস্যা হবে না। ১৮ মাসে যত প্রচারণা চালিয়েছে, জামাত শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল ১৮ মাসে। অন্যান্য দলগুলি যেখানে নিজেদের মাঝে ভাগ-বাঁটোয়ারা নিয়ে ব্যস্ত ছিল, দলীয় অন্তঃকোন্দল নিয়ে ব্যস্ত ছিল, ক্ষোভ-বিক্ষোভে ব্যস্ত ছিল, জামাত তখন ব্যস্ত ছিল নিজেদের রাজনীতি গোছাতে, বাংলাদেশের রাজনীতির মাঠ গোছাতে, নির্বাচনী মাঠ গোছাতে, জনগণের কাছে যত বেশি যাওয়া যায়, যত পন্থায় যাওয়া যায় এবং জনগণের কাছাকাছি থাকা যায়, জনগণের পছন্দনীয় কাজগুলি করা যায়, যেগুলি জনগণ খুব খুশি হবে এবং সব মহলে প্রশংসিত হবে। করছেও তাই, সবার কাছে প্রশংসিত হইছে। জামাত কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন-খারাপি এগুলিতে জড়ায়নি। জামাত এক্কেবারে ক্লিন, নেট অ্যান্ড ক্লিন রাজনীতি করছে। ৫ই আগস্টের পর থেকে কোনো ধরনের বিতর্কে জড়ায়নি, কোনো অপকর্মে জড়ায়নি। বিএনপি এখন জামাতের কাছে বড় ধরা খাচ্ছে। কারণ হলো জামাত এখন অপেক্ষায় আছে বিএনপির যেসব জনপ্রিয় প্রার্থী, শিক্ষিত প্রার্থী এবং এই ত্যাগী প্রার্থী যারা বিএনপি নমিনেশন না দিবে, জামাত তাদেরকে দলে নিয়ে নিবে। জামাত এটা আগের থেকেই জানতো যে বিএনপিতে এই নমিনেশন নিয়ে সমস্যা হবে। অনেক ত্যাগী বাদ পড়বে, অনেক যোগ্য মানুষ বাদ পড়বে বিএনপিতে। কারণ আমাদের দেশে বিএনপি, আওয়ামী লীগের রাজনীতি সবাই বোঝে। এখানে সবাই নমিনেশন পায় না ত্যাগ স্বীকার করলেও। অনেক যোগ্য মানুষ আছে, অনেক জনপ্রিয় আছে, অনেক সৎ মানুষ আছে, ওরা পায় না নমিনেশন। এরকম অতীতেও ঘটছে, এবারও ঘটবে। জামাতে ওই ফাঁদে
ফাঁদ পেতে রাখছে। বিএনপি থেকে যারা বঞ্চিত হবে, বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী হবে তাদেরকে জামাত ২ টা কৌশল করবে। একটা হলো যারা একদম ক্লিন ইমেজের এবং যারা শিক্ষিত, মার্জিত, যোগ্য, পুরো দেশের মানুষের মাঝে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে দলে নিবে। দ্বিতীয়ত হলো যাদের মাঝে কিছুটা বিতর্ক আছে তাদেরকে জামাত সমর্থন দিয়ে যাবে এবং যাদেরকে সমর্থন দিবে তাদের সাথে শর্ত থাকবে। পরবর্তী সময়ে বিএনপিকে তারা সাপোর্ট দিতে পারবে না। যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, তাহলে তো বিএনপি ফাইনালি সে লাভবান হবে। জামাত ওদের কাছ থেকে একটা চুক্তিনামা নিবে, একটা লিখিত নিবে, মুচলেখা নিবে, তারপর তাদেরকে সমর্থন দিবে। জামাতের ওই কৌশলে বিএনপি ধরা। বিএনপির একজন প্রার্থী জামাতে যোগদান করছেন, যিনি বিএনপি থেকে পরপর ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মেজর আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জের কটিয়াদী থেকে মানে নির্বাচন করেন এবং উনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। ওনাকে নিয়েছেন, ওনাকে দিয়ে এটা শুধু শুরু, একটা ট্রেলার। বাকিটা সামনে অনেককেই জামাতে যোগদান করবেন, জামাত দিবেন তাদেরকে। ওই যে ক্লিন ইমেজে শিক্ষিত যারা আছে তাদেরকে নিবেন, আর একটা গ্রুপকে সমর্থন দিয়ে যাবেন শর্ত সাপেক্ষে। আর জোট, বিএনপি চেয়েছিল জামাত জোট ভাঙার জন্য, কিন্তু বিএনপির পলিসি একেবারে পুরো ব্যর্থ হয়েছে। বরঞ্চ বিএনপি ভেঙে গেছে, বিএনপি জোট ভেঙে গেছে। বিএনপি জোট থেকে যারা বেরিয়ে যাবে জামাত তাদেরকে নিবে, তাদের জোটে নিবে। জামাত আগেই ঘোষণা দিয়ে রাখছে কৌশলে যে আমাদের জোট আরো বড় করবে। এটার অর্থ হলো বিএনপি থেকে যারা বেরিয়ে যাবে, জোট থেকে যারা ১৭ বছর বিএনপির সাথে আন্দোলন করছে একসাথে, যাদেরকে মূল্যায়ন করা হবে না বা আগামী নির্বাচনে যাদেরকে নমিনেশন দেওয়া হবে না, তাদেরকে জামাত নিয়ে নিবে, তাদের জোটে নিয়ে জামাত জোট বড় করবে। এবং রাজনীতিতে এটা একটা সুবিধা আছে জোট করার। এই জোটের রাজনীতির সুবিধা পুরোপুরি জামাত ভোগ করবে, বিএনপিকে ওটার থেকেও বঞ্চিত করবে। ২ ভাবে বিএনপিকে চরমভাবে আঘাত দেওয়ার জন্য জামাত বর্তমানে বসে আছে। বর্তমান কৌশল জামাতের অনেকগুলি। প্রধান টার্গেট হলো বিএনপির কোন দলে যারা জড়িত, বিক্ষুব্ধ প্রার্থী যারা আছে তাদেরকে দলে ভিড়িয়ে নেওয়া। দ্বিতীয় হলো বিএনপি জোটকে ছোট করা। জামাত ওই টার্গেটে আছে এবং অনেকটাই জামাত সফল ওই টার্গেটে। জামাত একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং ৫ই আগস্টের পরে জামাত যতগুলি পদক্ষেপ নিয়েছে সবগুলিতে জামাত সফল হয়েছে। জামাত একটাতেও ব্যর্থ হয়নি। জামাত এই যে প্রার্থী তালিকা এখনো পুরোপুরি ঘোষণা করেনি। প্রার্থী তালিকাতে চমক আসতেছে। ২-১টা চমক ইতিমধ্যে আপনারা দেখছেন। সামনে আরো অনেক চমক আছে, দেখবেন। জামাতের একটা যেমন হিন্দু প্রার্থী দিছে, খ্রিস্টান প্রার্থী দিবে, বৌদ্ধ প্রার্থী দিবে, হিন্দু আরো ২-১ জন প্রার্থী দিবে এবং বিভিন্ন শ্রেণী পেশার আসবে যারা এখনো নাম প্রকাশ করেনি, অথবা আমরা যারা চিন্তাও করতে পারি না। আগেই বলছি যে জামাত খুব সুকৌশলী। কারণ যেগুলি চিন্তা আমরা করতে পারি না জামাত সেগুলি চিন্তা করে রাখে। আমরা যেগুলি ১০০ বছর পর চিন্তা করব, ভাববো, ওগুলি জামাত ১০০ বছর আগেই ভেবে রাখছে যে ১০০ বছর আগে তারা পরে তারা কি করবে। আর আমরা ১০০ বছর পরে গিয়ে ভাবি। তারা আমাদের থেকে কত অ্যাডভান্স বুঝতে পারেন। তারা অত অ্যাডভান্স লেভেলে পলিটিক্স করে বিধায় তারা এই এত জনপ্রিয় হইছে। বর্তমান যদি নির্বাচন হয় তাহলে সবার মাঝে একটা আলোচনা যে জামাত একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আগামী সরকার গঠন করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।